পদ্মাপাড়ের রাজনীতিতে শেখ হাসিনার জমানা এখন নেই বটে, কিন্তু তাতে কি নতুন চেহারায় নতুন আঙ্গিকে আগামী দিনে ফিরতে পারে আওয়ামী লীগ। তবে নাম পাল্টে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করতে পারে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলটি। সূত্র ওয়াকিবহল মহলের একাংশ জানাচ্ছেন যে ভারতে থেকে ধীরে ধীরে রিফাইন্ড আওয়ামী লীগের ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা। আলোচনা চালাচ্ছেন দলের তৃণমূল স্তরের নেতাকর্মীর সঙ্গে। এক পক্ষের মত ভিন্ন। তাদের মতে এই মুহূর্তে আওয়ামী লীগের পুনর্গঠনের সায় নেই সাবেক প্রধানমন্ত্রীর। দিল্লিতে কেন্দ্রীয় সরকার হাসিনাকে দুটি প্রস্তাব দেয়। এক, হয় হাসিনা পরিশোধিত অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার ব্যাপারে মতামত দিন, আর নয়তো আপাতত ভারতের আশ্রয় ছেড়ে কাতারে যেতে। সূত্রে খবর, দুটি প্রস্তাবই নাকচ করে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশে নির্বাচনের আগে আওয়ামী লীগ যাতে অংশ নিতে পারে সেই লক্ষ্য নিয়ে প্রস্তাব চালাচালি হয়েছিল, কিন্তু হাসিনা তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে রাজি নন, যেতে চান না কাতারে। হাসিনার মতে এই পরিস্থিতিতে কাতার যাওয়া মানে নেতৃত্ব ছেড়ে দেওয়া। একাধিক কূটনৈতিক সূত্র ইঙ্গিত দিচ্ছে যে হাসিনাকে বলা হয় তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন একরকম অসম্ভব। বাংলাদেশে আগামী স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা নিয়েও চলছে নানা কথাবার্তা। একটি পক্ষ চায় শেখ হাসিনা তার পরিবারের সবাইকে বাদ দিয়ে বিদ্রোহী আওয়ামী লীগ গঠন করানো। আরেকটি বিকল্প হলো শেখ হাসিনার সম্মতিতে তার পরিবর্তে স্বচ্ছ ভাব মর্যাদার নেতাদের নেতৃত্বের রিফাইন্ড তথা পরিশোধিত আওয়ামী লীগকে ভোটের ময়দানে রাখা। এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ দিয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতির সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ রাখা বহাল করেছে বিএনপি। এই নিয়ে বাংলাদেশ সংসদে আইনও পাশ করিয়েছেন তারেক রহমানের সরকার। ফলে বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ। রাজনীতির কারবারিদের মতে যে দল নিষিদ্ধ তার প্রত্যাবর্তনের সম্ভাবনা তত বেশি। অতীতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। চাপের মুখে আগেও ফিরে এসেছে আওয়ামী লীগ। সেই সময় দলের কাণ্ডারি ছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। প্রশ্ন উঠছে, রিফাইন্ড আওয়ামী লীগ যদি ফিরেও আসে তবে কোন দল তাকে পুনর্বাসন দেবে? ক্ষমতায় থাকা বিএনপি নাকি জামায়াত ইসলামী? বিরোধী জোটকে চাপে ফেলতেই আওয়ামী লীগের সঙ্গে কি জোট বাঁধবে বিএনপি, নাকি আওয়ামী লীগকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে জামায়াত এবং এনসিপি? এসবের মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে সাবেক স্পিকার শিরিন শারমিনের নাটকীয় গ্রেপ্তারি এবং তার কয়েক ঘন্টার মধ্যে জামিন। সবশেষে বলা যায় যে আওয়ামী লীগ শুদ্ধ বা রিফাইন্ড হতে চায় এমন কোন অভিপ্রায় কি আদৌ দলের আছে? দলটির প্রধান শেখ হাসিনা বা কোনো নেতা কি বলছেন তার রিফাইন্ড আওয়ামী লীগ চায় কি চায় না? দেশে ক্রমবর্ধমান সংকটের কথা মাথায় রেখে আওয়ামী লীগের প্রত্যাবর্তন একরকম যে নিশ্চিত তা মানছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হতে চলেছেন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। সরকারিভাবে এখনো পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক এই নিয়োগ নিয়ে মুখ না খুললেও রবিবার বিজেপির সূত্রে খবর, প্রচার হওয়ার পর পদ্ম শিবিরের নেতারা সমাজ মাধ্যমে ত্রিবেদীকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। বিজেপির সূত্রে খবর, শুধু বাংলাদেশ নয়, আগামী দিনে প্রতিবেশী দেশগুলিতে রাজনীতিকদের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সময়ে প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে বলে বিরোধী দলগুলির সমালোচনার মুখে প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রকের অফিসারদের পরিবর্তে রাজনীতিকদের ওপর ভরসা করতে চাইছেন বলে দলীয় সূত্রে খবর। সেই ভাবনা থেকেই ভারতের প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ অনুগামী দীনেশকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদ্ম শিবির সূত্রে বলা হচ্ছে। তার রাজনৈতিক প্রজ্ঞা এবং প্রশাসনিক দক্ষতা বারে বারে প্রশংসিত হয়েছে। কিন্তু রবিবার বিজেপির সূত্রে দীনেশ ত্রিবেদীর নাম প্রচারের পর প্রশ্ন উঠেছে, বঙ্গবাসী এই গুজরাটি শিল্পপতিকে কেন বেছে নিলেন নরেন্দ্র মোদী? বিশেষ করে ভারতের চোখে বাংলাদেশের যখন বিএনপির মতো মন্দির ভালো দল ক্ষমতায়, তখন দীনেশের মতো নিপাট ভালো মানুষকে দিয়ে দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে কিনা এই নিয়ে অনেকেই চিন্তা প্রকাশ করেছেন। সংশয়ের আরও একটি কারণ জামায়াত ইসলামী। উগ্র ইসলামিক এই দলটির নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন নিয়ে বাংলাদেশ সংসদে এখন প্রধান বিরোধী দল এবং তাদের সঙ্গে ৩১% ভোট রয়েছে।
তার উপর দেশটির সবচেয়ে পুরনো এবং মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ যেভাবে বদলে গিয়েছে তাতে কূটনৈতিকভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে দীনেশ উপযুক্ত ব্যক্তি কিনা তা নিয়ে নানা মহলের সংশয় রয়েছে। দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন। একজন রাজনীতিককে ঢাকায় হাইকমিশনার করে পাঠিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টিতে বিদেশ মন্ত্রকের একাধিপত্য থেকে বের করে আনার চেষ্টা করছেন। বাংলাদেশ নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্করের ভূমিকায় প্রধানমন্ত্রী খুব একটা আস্থাশীল নন বলে কূটনৈতিক শিবিরের খবর। এছাড়া পেশাদার কূটনীতিকেরা অনেক সময় দাবি মেনে বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন না। তারা কূটনীতির বাধাগতে চলতে অভ্যস্ত। বাংলাদেশের বর্তমান শাসক দল বিএনপি সহ প্রায় সমস্ত দলই নাগরিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্ব দিয়ে আসছে, আর সেই কাজটি একজন রাজনীতিবিদ দক্ষতার সঙ্গে করতে পারবেন বলে প্রধানমন্ত্রী মনে করছেন। নরম স্বভাবের নিপাট ভদ্রলোক দীনেশ বাংলাদেশের সুশীল সমাজ এবং সাধারণ নাগরিকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারবেন বলে প্রধানমন্ত্রী মনে করছেন। দীনেশের বড় গুণ, তিনি মুহূর্তে যে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারেন। কূটনৈতিক এবং প্রশাসনিক মহলের একাংশের মতে প্রধানমন্ত্রী মোদী খুবই আশাবাদী এবং বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলা দখল করবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেহেতু পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই প্রধানমন্ত্রী দীনেশ ত্রিবেদীর নাম বিবেচনায় রেখেছেন। আবার তৃণমূল ক্ষমতায় থেকে গেলেও দীনেশকে কাজে লাগাতে পারবেন মোদী, এমন ভাবনাও রয়েছে। তৃণমূলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন হলেও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীনেশের বড় ধরনের তিক্ততা হয়নি। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ডিসেম্বরে শেষ হবে দুই দেশের গঙ্গা চুক্তির মেয়াদ। নতুন চুক্তি সম্পাদনের সময় পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দীনেশ গুজরাটি হলেও দীর্ঘদিন পশ্চিমবঙ্গে থাকায় তিনি বাংলা ভাষায় বেশ দক্ষ। বাংলাদেশে অতীতেও একাধিক সরকার নানা অবকাশে অনুযোগ রয়েছে এবং ভারত বেশিরভাগ সময় এমন অফিসারদের হাই কমিশনার করে পাঠিয়েছেন যারা বাংলা না জানায় সে দেশের মানুষের সঙ্গে ঠিকভাবে যোগাযোগ স্থাপন করে উঠতে পারেনি। বাংলাদেশের জন্মের সঙ্গে যেহেতু ভাষা আন্দোলনের সম্পর্ক রয়েছে, তাই মাতৃভাষা বাংলাকে সে দেশের মানুষ অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু বিগত 55 বছরে বাংলাদেশে ভারতে যারা হাই কমিশনারের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে মাত্র 5 জন ছিলেন বাঙালি। এবার প্রণয় ভার্মার জায়গায় একজন বাঙালিকে হাই কমিশনার করার ভাবনা থেকেই ইন্দোনেশিয়ার দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তীর নাম আলোচনায় ছিল। তিনি একসময় ঢাকায় ভারতের উপ হাই কমিশনার ছিলেন। শেষ পর্যন্ত তার নাম বিবেচিত হয়নি দুটি কারণে। প্রথমত, তিনি ইন্দোনেশিয়ার দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বলে সরকার মনে করে। G20 গোষ্ঠীভুক্ত দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ বিষয়ে ইতিমধ্যেই ইতিবাচক ভূমিকা রেখেছেন রাষ্ট্রদূত সন্দীপ। তাকে বাংলাদেশ হাই কমিশনার না করার দ্বিতীয় কারণ হলো একজন রাজনীতিককে পাঠানোর সিদ্ধান্ত। বিজেপি সূত্রে খবর, এই ভাবনা একান্তভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেশায় শিল্পপতি দীনেশকে ঢাকায় হাই কমিশনার করে পাঠানোর ভাবনার পিছনে ভারতের অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনার 16 বছরের জমানায় ভারত বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুই দেশের বাণিজ্য স্বাভাবিক থাকলেও পরিকাঠামো ক্ষেত্রে ভারতের প্রকল্পগুলি থমকে যায়। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সঙ্গে আলোচনা করে সেই প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নে আগ্রহী নয়াদিল্লি। বাংলাদেশে ভারতীয় বিনিয়োগকারীর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানি। এছাড়াও টাটা এবং রিলায়েন্সের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে সেদেশে। প্রধানমন্ত্রী মোদী চাইছেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য এবং পরিকাঠামো সম্পর্ক সহজ করে পূর্বাঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করে তোলা। সরকারিভাবে দীনেশের নাম ঘোষণা না হওয়ায় বাংলাদেশ সরকারের কোনো কর্তা তার সম্ভাব্য নিয়োগ নিয়ে মন্তব্য করেননি। তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির দীনেশের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। এক্সপোস্টে তিনি লিখেছেন, সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে অভিনন্দন। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেওয়া স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ ভারত বন্ধুত্ব, ভৌগোলিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ।
ঘোর বিপদে হাসিনা সরকারের পতনের অন্যতম ষড়যন্ত্রকারী শেখ হাসিনার জামানার পতনের মূল কাণ্ডারি হিসেবে যার নাম উঠে আসে তিনি হলেন বর্তমান বাংলাদেশ সরকারের নৌবাহিনী প্রধান নাজমুল হোসেন। এই নাজমুল হোসেনই নাকি এখন বিপদে। সম্প্রতি এক ইংরেজি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হয়। বাংলাদেশ নিয়ে ভারতের নামজাদা সাংবাদিক চন্দন নন্দীর লেখা ওই প্রতিবেদনে বলা হয়েছে, শুধু নাজমুল হোসেনই নয়, তার সঙ্গে ফেসেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ অনুযায়ী এই দুই কর্তার বিরুদ্ধে উঠে এসেছে আর্থিক দুর্নীতির অভিযোগ, যার জেরেই আপাতত এই দুই কর্তার ঘুম উড়েছে বলাই যায়। আরো চাঞ্চল্যকর একটি তথ্য, এই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের আমলে, অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পদ্মাপাড়ের সরকার বদলের ডাক উঠেছিল, সেই সরকারের সময় তলে তলে হয়েছে দুর্নীতি। স্বভাবতই প্রশ্ন, এই বিশাল অঙ্কের দুর্নীতির দায় কার? কেনই বা সেই সময় ধরতে পারলো না যে আওয়ামী লীগ সরকার ফেলে দেওয়ার নেপথ্যে চলছে এই আর্থিক কেলেঙ্কারি? কোন খাতে হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি? সূত্রের খবর, জাহাজ কেনা থেকে শুরু করে সংশ্লিষ্ট সরঞ্জাম সহ একাধিক খাতে দুর্নীতি হয়েছে, যার মূল কিংপিং এই দুই ব্যক্তি। গত বছর একটি নথিতে মনিরুজ্জামানের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা রীতিমতো সাংঘাতিক। সূত্রের খবর, ক্ষমতার অপব্যবহার, বেআইনি সম্পত্তি সহ একাধিক অভিযোগ উঠেছে। এই বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই গঠন করা হয়েছে 2 সদস্যের তদন্ত কমিটি। দীর্ঘদিন ধরে বেআইনি নিয়োগ সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এই দুর্নীতির সঙ্গে সরাসরি এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছেন সামরিক কর্মকর্তারাও। সূত্রের খবর, মনিরুজ্জামান যখন শিপিং কর্পোরেশন এমডি ছিলেন, সে সময় চীন থেকে বাংলাদেশে 6টি জাহাজ কেনার কথা ছিল। সেখানে 486 কোটি টাকার বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। চীন থেকে ক্রেন কেনার নামেও দুর্নীতি হয়েছে। 286 কোটি টাকায় 6টি ক্রেন কেনার কথা থাকলেও প্রকৃতপক্ষে কেনা হয় মাত্র 3টি ক্রেন। একদিকে যখন দেশের সামরিক শীর্ষ কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তখন দেশের সশস্ত্র বাহিনীকে সংবিধানের প্রতি অবিচল থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, দুর্নীতি, দায়িত্ব অবহেলা ও ক্ষমতা অপব্যবহার থেকে বিরত থাকতে হবে সমস্ত শীর্ষ স্তরের নেতৃত্বকে। একটি আধুনিক এবং সময়োপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বিএনপি সরকারের অঙ্গীকারের কথা তুলেও ধরেন প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সংবিধান, শপথ, শৃঙ্খলা এবং কমান্ডের প্রতি অবিচল থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, নিজেদের পেশাগত দক্ষতা ক্রমাগত উন্নত করার কোনো বিকল্প নেই। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তি নয়, কৌশল ও দক্ষতার গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান বলেন, এর জন্য সমন্বয় এবং কৌশলগত চিন্তা শক্তির সংমিশ্রণ থাকতে হবে অবশ্যই। একদিকে বিএনপি সরকারের সামরিক শীর্ষকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার বার্তা তারেক রহমানের সরকারের মুখে। প্রশ্ন, আদৌ কি অভিযোগ সত্যি প্রমাণ হবে, নাকি আইনের ফাঁক গলে বেরিয়ে যাবেন এই দুজন? বাংলাদেশের অন্দরে এখন নতুন শোরগোল। বাংলাদেশের সংসদে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার ভাষণকে ঘিরে জোর চর্চা। সংসদে বক্তব্য পেশ করার সময় রুমিন ফারহানাকে লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি, তাতেই চাপনতর বাংলাদেশের অন্দরমহলে। কিন্তু কেন এহেন অশালীন আচরণ করলেন বিএনপির ট্রেজারি বেঞ্চের সদস্যরা? উত্তর অবশ্যই কণ্ঠরোধের চেষ্টা। বিএনপি সরকারকে বিধে একের পর এক তোপ দাগছিলেন রুমিন ফারহানা। বাংলাদেশে ক্রমেই অস্বস্তি বাড়াচ্ছে জ্বালানি সংকট। গ্রাম, শহর, জেলা, উপজেলায় দিন দিন বাড়ছে জ্বালানির জ্বালা। আর এই নিয়ে বিএনপি সরকারকে নিশানা করে তোপ দাগেন রুমিন ফারহানা। চাঁচাছোলা ভাষায় সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, দেশে প্রচার করা হচ্ছে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবের ছবিটা তো একেবারেই অন্যরকম। কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার, যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন।
মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামি বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন, এই প্রশ্নগুলা তো ওঠে মাননীয় স্পিকার। সাংসদ তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার কেন স্পষ্ট করছে না যে বর্তমানে দেশে ঠিক কত পরিমাণে ডিজেল মজুত রয়েছে, কেন দেশে বেড়ে চলেছে জ্বালানির জ্বালা? এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া যায় না। স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না। এখানেই গন্ডগোল। সংসদে বক্তব্য পেশ করার সময় রুমিন ফারহানাকে অঙ্গভঙ্গির চেষ্টা করার অভিযোগ উঠেছে। ট্রেজারি বেঞ্চ বা সরকার পক্ষের সদস্যরা চাইছিলেন যাতে কোনোভাবে বক্তব্য থামিয়ে দেন রুমিন ফারহানা। জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া 2 নম্বর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সদস্যদের অশালীন অঙ্গভঙ্গি তীব্র করেন বিরোধী দল জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে সংসদে কথা বলার ক্ষেত্রে পর্যায়ক্রম বজায় রাখার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। চিফ হুইপ নুরুল ইসলামও পর্যায়ক্রম বজায় রাখার আহ্বান জানান তিনি বলেন, সংসদে এহেন সংসদ সদস্যদের বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সম্মানিত কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গি আমার বিবেকে আঘাত করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি 4-5 বার নির্বাচিত হওয়া সদস্যদের কাছ থেকে এমন আচরণ আশা করিনি। আমরা প্রথম দিনই বলেছিলাম এখানে একটি ভালো সংস্কৃতির চর্চা হোক, কিন্তু বারবার বলার পরও এমন আচরণ দুঃখজনক। বিরোধী দলের নেতার আরও দাবি, সংসদে কথা বলার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত, তবে কথা বলার সুযোগ পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্য তৈরি হয়েছে তা উদ্বেগের। বিরোধী দলের নেতার বক্তব্য অনুযায়ী স্পিকার সবাইকে সংসদীয় শিষ্টাচার বজায় রাখার এবং কার্যক্রম বিধি অনুযায়ী আলোচনা পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানান। বিরোধী দলের নেতৃত্বের সমর্থনকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন রুমিন ফারহানা। বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে সুনাম রয়েছে রুমিনের। বাংলাদেশে রাজনীতির অন্দরমহলে প্রশ্ন, তবে কি আগামী দিন বিরোধী দল জামাত ইসলামের সঙ্গে জোট বাড়তে দেখা যাবে স্বতন্ত্র সংসদ সদস্যকে? এর উত্তর দেবে সময়। বিএনপি পুলিশ হত্যার বিচার যেভাবেই করুক না কেন, এটি শেষ বিচার নয়। আসল বিচার হবে সেদিন যেদিন আওয়ামী লীগ পুলিশ হত্যার বিচার করবে। আজ যারা থানায় এসে জোর গলায় পুলিশ হত্যার জন্য গর্ব করছে, সেদিন তারা দেশ বিদেশে লুকোনোর জন্য গর্ত খুঁজবে। সার্জিসরা এখনই খুব ভয়ে ভয়ে রয়েছে, তাই তারা কখনোই নতুন সরকারকে হুঙ্কার দিচ্ছে, আবার কখনো অনুরোধ করছে। ক্ষমতাসীন দল বিএনপি তাদের কাজে কর্মে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। এখানে অভ্যুত্থানের প্রজন্ম, অভ্যুত্থানে অংশ নেওয়া সবাই এখনো বেঁচে আছে। এই মানুষগুলো 16 বছর এর আগে সহ্য করেছিল, এবার কিন্তু 6 মাসও সহ্য করবে না। কারণ তারা জানে তাদের অবৈধ সরকারের এত ক্ষমতা ছিল যে তারা যা খুশি তাই করতে পেরেছে। কেউ ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি। কিন্তু এখন দেশে নির্বাচিত সরকার, তাই সেই সরকার যে কি করতে পারে বা কি করার ক্ষমতা রয়েছে তার ভালোই অনুমান করতে পারছে। তাই সার্জিস বলছে তারা খুব শীঘ্রই ইউনূসের অনুপস্থিতি উপলব্ধি করতে পারবে, যখন তারা যা খুশি তাই করতে গিয়ে পুলিশের ডান্ডা খাবে। আর সেই দিনও যে বেশি দূরে নেই তাও বুঝতে পারছে সার্জিস। ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে, যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে। আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, 5 জন উপদেষ্টা একটা মিটিং, ওইখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, মানে অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানোর সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে।
অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ঘটা যে কোনো হত্যাকাণ্ড থেকে ছাত্র নেতাদের দায়মুক্তি দিলেও সেটা ছিল সাময়িক। এখন ক্ষমতায় এসেছে বিএনপি, তারা চাইবে এই দায়মুক্তি উঠিয়ে দিয়ে এই ছাত্র নেতাদেরকে তাদের অধীনে রাখতে। বেশি বাড়াবাড়ি করলেই তাদের কাছে আইনি নোটিশ যাবে, হয়তোবা গ্রেপ্তারও করা হতে পারে। কারণ বিএনপি সরকার চাইছে পুলিশ হত্যার বিচার করতে, সেই সঙ্গে ছাত্র নেতাদের দাবিয়ে রাখতে। কিন্তু এই বিচারও শেষ বিচার নয়। যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেদিন হবে আসল বিচার। পুলিশের কুপিয়ে পিটিয়ে, আগুনে পুড়িয়ে এবং সেই মৃতদেহ ব্রিজে ঝুলিয়ে রেখে যে নির্মমতার পরিচয় দিয়েছে তার সঠিক বিচার করতে পারবে একমাত্র আওয়ামী লীগই। আর তাই এই ছাত্র নেতারা চাইছে বাংলাদেশের যেন তেন প্রকারে কোনো দিন আওয়ামী লীগ ফিরতে না পারে। তবে তাদের চাইলেই তো হবে না, জনগণ চাইছে কি সেটা দেখতে হবে। কিছু উগ্র পাকিস্তানপন্থীর কথাই তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে না, যারা জঙ্গিবাদ কার্যকর করার জন্য সমন্বয়ক সেজেছিল। পুরস্কার হিসাবেই তাদের অনেকেই বহু ক্রিপ্টোকারেন্সির মালিক হয়ে গিয়েছে। যারা সাধারণ ছাত্রদের ভুল বুঝিয়ে মাঠে নামিয়েছিল, মাদক খাইয়ে যাদের উগ্র করে তোলা হয়েছিল আন্দোলনকে রক্তক্ষয়ী এবং ত্বরান্বিত করতে, সেই আহত ছাত্ররা আজ তাদের ভুল বুঝতে পেরেছে। একটা অন্তর্বর্তী সরকার এলো, আবার চলেও গেল, কিন্তু সেই সব আহত এবং নিহত ছাত্ররা বিচার পেল না কেন? হাসনাত, সার্জিস, নাহিদরা তো বহু কোটি টাকার মালিক হয়ে গেল, কেউ কেউ আবার এমপিও হয়ে গেলেন, কিন্তু সেই আহত বা নিহত জুলাই যোদ্ধাদের কি হলো? তবে নাহিদ, হাসনাত, সার্জিসদের তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের ভয় হলো সরকার বদলে গিয়েছে। এবার যদি জুলাই যোদ্ধাদের জন্য যে দায়মুক্তি দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে বদলে যায়, তাহলে কি হবে এই জুলাই জঙ্গিদের? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আগেই দাবি করেছে দেশের রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, তাই বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এখন আবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুটি আলাদা দলের হলেও তাদের মধ্যে একটি মধুর সম্পর্ক তৈরি হয়েছে, ফলে রাষ্ট্রপতিকে সরানোর দাবি তুলছে নাহিদরা। মান, শ্রদ্ধা, ভাব গাম্ভীর্য সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রয়োজন, তার কোনোটাই আসলে তার নেই, বরং নানা অপরাধে তিনি অভিযুক্ত। ফলে এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। হয়তো তারা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারবে, কিন্তু দায়মুক্তি বাতিল হলে তারা যে হাজার হাজার পুলিশ হত্যা করেছে সেই বিচার শুরু হলে তারা কিভাবে নিজেরা বাঁচবে? ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। উপদেষ্টা এবং ছাত্র নেতারা জানতো তাদের একদিন পালাতে হবে, নইলে তাদেরও মবের মুখে পড়তে হবে। যে কারণে তারা আগেভাগেই পাকিস্তানের সঙ্গে ভিসাবিহীন প্রবেশের পথটি তৈরি করে রেখেছিল, যাতে টিকিট কেটেই তাড়াতাড়ি পাকিস্তানে চলে যাওয়া যায়। কিন্তু সেই পথও বন্ধ হতে যাচ্ছে। এখন উপদেষ্টাদের কে কোথায় রয়েছে তার খোঁজ খবর নিতে শুরু করেছে পুলিশ। যদিও তাদের ধরে ধরে বিচার করার মতো ক্ষমতা নেই তারেক জিয়ার, কারণ বিএনপিও এই আন্দোলনে অনেক অনৈতিক কাজে যুক্ত। ফলে ছাত্র নেতারা এখন তাদের ব্ল্যাকমেল করতে পারে। তবে যদি তারেক জিয়া যদি মনে করেন যে দেশ আগে, মানুষের কাছে জবাবদিহিতা আগে, তাহলে সবকিছুর বিচার করার জন্য অনেক সময় এবং অনেক তদন্তের প্রয়োজন হবে। পুলিশের দাবি, আগের সরকার ছাত্র নেতাদের অনেক অপকর্মের প্রমাণ থাকা সত্ত্বেও বিচার করতে আগ্রহ দেখায়নি, উল্টে তাদের দায় মুক্তির ব্যবস্থা করেছিল। কিন্তু তাদের মনে একটা সন্দেহ ছিলই যে কোনো না কোনো দিন তাদের বিচারের মুখোমুখি হতে হবে। তাই তারা পাকিস্তানের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করে রেখেছিল, যাতে তারা পাকিস্তানে আশ্রয় নিতে পারে, কারণ পাকিস্তান ছাড়া আর অন্য কোনো দেশে তাদের ঠাঁই হবে না। তাই দুই দেশের কূটনীতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইসলামাবাদ এবং ঢাকা। তদারকি সরকারের পক্ষ থেকে ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন তৎকালীন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি। আর সেখানেই এই ভিসাবিহীন প্রবেশাধিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছিল, দুই দেশে যাদের কাছে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট থাকবে তাদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই বিষয়ে দুই দেশ যৌথভাবে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। তবে ঠিক কবে থেকে এই ভিসাবিহীন চলাচল শুরু হবে তার উল্লেখ করা হয়নি। এখন দেশের মানুষ বুঝতে পারছে কেন পাকিস্তানের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করা একটা দেশ কেন ভিসাহীন প্রবেশাধিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল।
প্রসঙ্গত 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান, তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। তারপর থেকে দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুই দেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে, কিন্তু নতুন সরকার আসার ফলে সেগুলি ভবিষ্যৎ কি তা জানতে সময় লাগবে। বস্তুত গত বছরের ডিসেম্বরে মোহাম্মদ ইউনূসের প্রশাসন জানিয়েছিল বাংলাদেশের ভিসা সহজে পেয়ে যাবেন পাকিস্তানিরা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো পাকিস্তানি নাগরিক যদি বাংলাদেশে যেতে চান তাদের ভিসা সংক্রান্ত সমস্যা হবে না। সব দেশে বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাসে এমনটাই নির্দেশ পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।